সুভাষ আর মুরলি কি সত্যি সত্যি কবিতাকে খুন করেছিল, নাকি তারা নিরপরাধ ছিল আর কড়া জিজ্ঞাসাবাদের সামনে তারা ভয় পেয়ে স্বীকার করেছিল? যদি মুরলি আর সুভাষ কবিতাকে খুন না করে থাকে, তাহলে খুনি কে ছিল? এখনো পর্যন্ত এই কেস যতটুকু সামনে এসেছে তার থেকে বেশি গোপন রয়েছে। আমার স্বামী কাউকে খুন করেনি সাহেব। ওরা আমাদের বলল যে ওরা আপনাদের মা সহ্য করতে পারছিল না, সেই জন্যই ওরা সব দোষ স্বীকার করে নিয়েছে। সাহেব, ওদের ছেড়ে দিন সাহেব, আমাদের কথা শুনুন, ওদের ছেড়ে দিন সাহেব। প্রত্যেক আসামির মধ্যে একটা অ্যাক্টর লুকিয়ে থাকে। আমাদের সামনে ওরা অনেক অ্যাক্টিং করেছে, তাতে কাজ হয়নি বলে ওরা তোমাদের বোকা বানাচ্ছে। এই দেখো বয়ান, এতে ওরা নিজেরাই সিগনেচার করেছে। এখন তোরা আমাকে সেখানে নিয়ে যাবি যেখানে ছুরিটা লুকিয়ে রেখেছিস। আমরা ওই ছুরিটা গোডাউন থেকে পেয়েছি, যেখানে তোমাদের স্বামীরা কাজ করত। ছুরি উদ্ধারের পরে ওরা দুজন কারোলি নাকার পাশে আমাদের সেই জায়গাটা দেখিয়েছে যেই ঝোপঝাড়ের পাশে কবিতাকে পুড়িয়েছিল। এখানেই তোরা মেরেছিলি না? এখানেই মেরে পুড়িয়েছিলি? হ্যাঁ সাহেব। সাহেব, আমার স্বামী সত্যি কবিতাকে খুন করেছে। তোমার স্বামী মুরলী সাওয়ান্ত কবিতাকে হত্যা করেছে, আর জানবি তোমার স্বামী সুভাষ এই কাজে মুরলী সাওয়ান্তকে সাহায্য করেছে। কবিতা ওর পার্বতী মাসির বাড়ি থেকে ফিরছিল, এরাই ওকে ফোন করে মাঝ রাস্তায় ডাকে, আর মুরলী সাওয়ান্ত ওকে টাকা ফিরিয়ে দেওয়ার কথাও দেয়। টাকাটা দিয়ে দাও মুরলিদা, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে টাকা দেওয়ার জন্যই তো তোমাকে ডেকেছি। একটু এইদিকে চলো, সামনে আমার এক বন্ধু আসছে টাকা নিয়ে, ওর থেকে ধার নিয়ে তোমায় দিচ্ছি। আজ আমার মাথা থেকে একটা বোঝা নামবে। হ্যাঁ চলো, এসো। মুরলিদা, আর কত দূরে যাব? আরে এই তো কাছেই, চলে এসো চলে এসো। চলে এসো, এসো। মুরলিদা, তুমি যদি এনার থেকে টাকা নিয়ে আমায় দাও তো আমি গুদাম থেকেই নিয়ে নিতে পারতাম। এই সব কিছুর কি দরকার ছিল? প্রয়োজন আছে কবিতা, প্রয়োজনও আছে আর কারণও আছে। এই সব কি বলছো তুমি? আমি এটা বলছি কবিতা, যে আজকের পর তোমার আর আমার মাঝখানে এই 25,000 টাকাটা থাকবেই না, কারণ আজকের পরে তুমিই থাকবে না। মুরলিদা, এটা কি? আমি কেরোসিন নিয়ে আসছি মুরলি। তাদের সুভাষ। এবার পুলিশ এই লাশটা পেলেও চিনতেও পারবে না। চল মুরলি। চল সুভাষ। না সাহেব, আমার স্বামী ছুরি দিয়ে কোনো মেয়েকে মারতে পারে না সাহেব, এরকম করতে পারে না সাহেব। হ্যাঁ সাহেব, সুভাষ এরকম করতেই পারে না, করতে পারে নাও। তোমাদের ভরসা, তোমাদের বিশ্বাস, এসবের আমাদের কাছে কোনো দাম নেই। আমরা খুব তাড়াতাড়ি চার্জশিট ফাইল করতে চলেছি। তোমাদের যা বক্তব্য আছে আদালতে গিয়ে দেবে।
ফেললো ওরা কবিতাকে। ওদের দুজনে তো ফাঁসি হওয়া উচিত। এখন ফাঁসি হোক বা যাই হোক, এর বিচার তো আদালতই করবে। বিচার আর নতুন করে কি হবে? ওরা তো স্বীকার করে নিয়েছে, ওদের তো ফাঁসি হওয়া উচিত। কিন্তু তুমি তোমার ধর্ম কেন পাল্টাবে? যাতে তোমার আম্মি আব্বু সিদ্ধান্ত না পাল্টান রফিক। আমার কিন্তু এটা ভালো লাগবে না যে তুমি তোমার ধর্ম পাল্টাচ্ছ। কিন্তু আমি যা ছিলাম সেভাবে কি ওনারা মেনে নেবেন? স্যার, পুলিশ চার্জশিট অনুযায়ী আরোপি মুরলী বিঠল সাওয়ন্ত আর সুভাষ যতীন বাগমারেকে, রমেশ কদম আর মৃত আশা কদমের মেয়েকে আর কমপ্লেনেন্ট গোপাল চৌহানের স্ত্রী কবিতা চৌহানকে খুন করেছে আইপিসি 302 খুনের জন্য, আইপিসি 120B ক্রিমিনাল কনস্পিরেসির জন্য, আইপিসি 34 কমন ইন্টেনশন আর 201 প্রমাণ্য পাটের অভিযোগ দেওয়া হচ্ছে। স্যার, আমার ক্লায়েন্ট মুরলী বিঠল সাওয়ন্ত সুভাষ যতীন বাগমারে স্বীকার করছে যে ওরা দোষী নয়। পুলিশ ইনভেস্টিগেশন আর আরোপীদের কথা অনুযায়ী এই আদালত মুরলী বিঠল সাওয়ন্ত আর সুভাষ যতীন বাগমারির ওপর আইপিসি 302, 120B, 34 আর 201 চার্জ দেওয়া হচ্ছে। আজ থেকে মোকদ্দমার শুনানি শুরু হবে। মুরলী সাওয়ান্ত আর সুভাষ বাগমানের বিরুদ্ধে কবিতা চৌহানকে খুন করার জন্য মামলা শুরু হয়। এই দুই অভিযুক্তই পুলিশের সামনে স্বীকার করেছিল যে তারা কিভাবে কবিতাকে খুন করেছিল আর তারপর লাশ পুড়িয়ে দিয়েছিল। কিন্তু কবিতা চৌহান তো বেঁচে ছিল আর তার রফিক নামে এক ব্যক্তির সঙ্গে নিকাহ হতে চলেছিল। এই কেস বহু জীবন তছনছ করে দিয়েছে। মুরলী সাওয়ান্তের পরিবারের উপর সমাজ দাগ লাগিয়ে দিয়েছিল, যেটা একটা খুনির পরিবার। সুভাষ বাগমানের বাড়িতেও একই অবস্থা, কেউ সাহায্য করতে রাজি নয় আর তার উপর অপমানের বোঝা। অন্যদিকে কবিতার পরিবারের লোকেরা ন্যায় চাইছিল আর তারা চাইছিল যে কবিতার খুনিরা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়। সবাই এটা ধরে নিয়ে এগোচ্ছিল যে কবিতা মারা গেছে। এই কেসের তদন্তকারী পুলিশ টিমও এটাই ধরে নিয়েছিল যে কবিতা খুন হয়েছে। স্যার, মুরলী সাওয়ন্ত আর সুভাষ বাগমারে আমাদের সেই গোডাউনে নিয়ে গেছিল যেখানে ওরা কাজ করত আর যেখানে ওরা ছুরিটা লুকিয়েছিল, যেটা আমরা উদ্ধার করেছিলাম। তারপরে এরা দুজন আমাদের কারোলিনাকাতে সেই জায়গাতে নিয়ে গেল যেখানে ভিকটিম কবিতা চৌহানকে ওরা খুন করেছিল আর তারপরে লাশটাকে কেরোসিন ঢেলে পুড়িয়ে দিয়েছিল। এরা আপনাকে ওখানে নিয়ে গিয়েছিল না আপনি ওদেরকে ওখানে নিয়ে গিয়েছিলেন? লাস্টটা আপনি ওখানেই পেয়েছিলেন? এরা দুজন আমাদেরকে নিয়ে যায়। স্যার, আমার ক্লায়েন্ট এটা মানতে রাজি নয়। ওরা পুলিশকে ওই ক্রাইম পজিশনে নিয়ে গেছিল। আসলে ওদের বক্তব্য পুলিশ ওদেরকে ওই জায়গায় নিয়ে গেছিল। স্যার, অদ্ভুতভাবে ডিফেন্স এটা প্রমাণ করতে চাইবে যে পুলিশই ওখানে মার্ডার ওপেন প্ল্যান করেছে। না স্যার, পুলিশ ওই ছুরিটা প্ল্যান করেনি। আসলে ছুরিটা ওইখানেই পাওয়া গিয়েছিল। আমি এই কথাটা স্বীকার করতে পারছি না যে ছুরিটা দিয়েই খুন করা হয়েছিল। মুরলী সাওয়ন্ত একজন শ্রমিক আর ওনারা ছুরির ব্যবহার জিনিসপত্র কাটতে ব্যবহার করে। দুজন অভিযুক্ত যে সিমেন্টের গোডাউনে কাজ করে ওই গোডাউন থেকেই চাকুটা পাওয়া গেছে, সেটাও হেড সুপারভাইজার থাকাকালীন। সত্যিটা তো হলো এই, আমার ক্লায়েন্ট 3rd ডিগ্রি টর্চার সহ্য করতে না পেরে স্বীকার করে হত্যাটা ওরা করেছে। না স্যার, সত্যিটা হলো মুরলী সাওয়ন্ত ভয় পেয়ে গিয়েছিল আর তার ভয় পাওয়ার কারণ হলো কবিতা চৌহানের তার নিজের পাওনা 25,000 টাকা ডিমান্ড করা, যেটা মুরলী সাওয়ন্ত দিতে চাইছিল না। সেই জন্য সে তার বন্ধু সুভাষ বাগমারের সাথে মিলে
তাকে খুন করার ষড়যন্ত্র করে, পরে এই ষড়যন্ত্রের পরিণাম দেয়। মুরলি সাওয়ান্তের পোক্ত মোটিভ ছিল কবিতা চৌহানকে খুন করার শুধুমাত্র 25,000 টাকার জন্য। স্যার, এটা ক্রাইম পজিশন থেকে পাওয়া যায়নি, আর না এটা গোদামের মধ্যে লুকানো ছিল। বাস একটা জায়গাতে পড়েছিল, যেটা প্রায় পড়ে থাকে। এটা কোনো প্রমাণ হতে পারে না। স্যার, খুন করার পরে সেই ছুরিটাকে ধুয়ে আবার সেই জায়গায় রেখে দেওয়া, এটা কোনো রকেট সায়েন্স নয়। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী এখানে পরিষ্কার লেখা আছে যে ভিকটিমের উপর একবার নয়, দুবার নয়, বারবার আঘাত করা হয়েছে। স্যার, অভিযুক্তরা ছুরি থেকে রক্তের দাগ মুছে ভাবলো যে তারা বেঁচে যাবে, কিন্তু এভাবে সত্য লুকিয়ে রাখা যায় না যে তাদের কাছে কবিতা চৌহানের মার্ডার করার জন্য একটা পোক্ত উদ্দেশ্য আছে, আর তারা দুজনে মিলেই এই হত্যাটা করেছে। অনেক দিন ধরে চলছে কেসটা। ভগবানের কাছে প্রার্থনা করি এই দুজন যেন ফাঁসির সাজাই পায়। কবিতা দিদি সত্যিই কি মুরলী দাদাকে চাপ দিচ্ছিল টাকা আদায়ের জন্য? আমার তো তা মনে হয় না। দেখ, তোর মা মুরলীকে সহ্য করতে পারতো না, কারণ ও বাকি 25,000 দিচ্ছিল না। কিন্তু তার জন্য মুরলী কবিতাকে খুন করবে, এই কথাটা তো কেউ বিশ্বাস করবে না। যদি আমার কাছে 25,000 টাকা থাকতো, দিয়ে দিতাম কবিতাকে। এসব তো আর হতো না। কেন হতো না রে মুরলী? ভাগ্য তো একেই বলে। কেউ করলো, দোষ আমাদের হলো। আমি আব্বু কোথায়? সোনা, আমি আল্লাহর কাছে চলে গেছে। আর তোমার আব্বু? নাও সোনা, ব্যাগটা নিয়ে নাও আর টিফিনটা নিয়ে নাও, ঠিক আছে? শাবানা, নাজনীনের কথাটার এইভাবে উত্তর দিলে কেন? তোমার আব্বু আছেন, তোমার ভাই আছে, মাসি আছেন। নাজনীন যদি তাদেরকে চেনে, তাদের সঙ্গে মেলামেশা করে, তাতে ক্ষতি কি? সবটাই আমার ভাগ্য রফিক। আজ আমি তোমার আর নাজনীনের সাথে কত সুখে আছি। যদি আমি আমার এই খুশিটা আমার বাড়ির লোকের সঙ্গে ভাগ করতে পারতাম, কিন্তু জানি না কেন আমি কখনো বাড়ি ফিরতেই পারিনি। কতবার মন চেয়েছে যে পার্বতী মাসির সঙ্গে দেখা করি, বাবার সঙ্গে দেখা করি, রজনীর সঙ্গে দেখা করি। কবিতা চৌহান এখন শাবানা শেখ হয়ে গেছে। তার 4 বছরের একটা মেয়ে আছে, আর সে তার স্বামী রফিকের সঙ্গে সুখেই রয়েছে। অন্যদিকে মুরলী আর সুভাষের জীবন তছনছ হয়ে গিয়েছে, কারণ তাদের বিরুদ্ধে কবিতা চৌহানকে খুনের অভিযোগ আছে। শেষমেশ পুরো 4 বছর পর আদালত এই মামলার রায় দিল। এই কেসের পুলিশ ইনভেস্টিগেশন আর ল্যাব রিপোর্ট
এটাই প্রমাণ করছে যে কবিতা চৌহানকে খুন করা হয়েছে। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রসিকিউশন এটাই প্রমাণ করার চেষ্টা করেছে যে প্রধান অভিযুক্ত মুরলী বিঠল সাওয়ান্ত আর কবিতা চৌহানের সঙ্গে টাকা নিয়ে গন্ডগোল হয়েছিল, যার শুরু কয়েক বছর আগে একটা ঘর কেনা বেচা নিয়ে। আশা কদমের নিজের পৈতৃক একটি ঘর মুরলী সাওয়ান্তকে বিক্রি করেছিল, যার 25,000 টাকা ও দিচ্ছিল না। এই লেনদেনকেই মোটিভ অফ মার্ডার বলা হচ্ছে। এই কেসে মুরলী সাওয়ান্তের বন্ধু গোডাউন সুপারভাইজার সুভাষ যতীন বাগমারেকে কো অ্যাকিউজ বলা হচ্ছে। কিন্তু এই আদালত এই কেসে মার্ডারের মোটিভ নিয়ে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যেটা পেশ করা হয়েছে সেটা যথেষ্ট নয়। প্রসিকিউশনের কাছ থেকে ঠিক প্রমাণ না পাওয়ার জন্য এই আদালত এই রায় দিচ্ছে মুরলী সাওয়ান্ত আর সুভাষ বাগমারে কবিতা চৌহানকে খুন করেনি। দুই অভিযুক্তর উপর সমস্ত অভিযোগ খারিজ করা হচ্ছে। আর এই আদালত মুরলী বিঠল সাওয়ান্ত আর সুভাষ যতীন বাগমারিকে সসম্মানে মুক্তি দিচ্ছে। মুরলী আর সুভাষ ছাড়া তো পেয়েছিল, কিন্তু সম্মানের সঙ্গে নয়। তাঁদের বিরুদ্ধে কবিতাকে খুনের অভিযোগ ছিল এবং সেটা আরো দিন দিন পরিষ্কার হয়ে উঠল। এরা দুজন আইনের চোখে মুক্ত হলেও মানুষের চোখে মুক্ত হয়নি। প্রথমে পুলিশ স্টেশনে এরা চিৎকার করে বলতো যে তারা নির্দোষ, তারপর আদালতেও চিৎকার করেছিল, আর এবার তারা সমাজের সামনে হাত জোড় করে বারবার এটাই বলছিল যে তারা খুন করেনি। আর তারা ভয় পেয়ে পুলিশের সামনে স্বীকার করেছিল, কিন্তু এই কথা কেউ মানতে রাজি ছিল না। ওরা দুজন জেলে পৌঁছবে। বসন্তপুর, উত্তমনগর আর করুণানগরের লোকেরা আমাদের কবিতাকে কখনো ভুলবে না, সব সময় মনে রাখবে। খুব খারাপ করেছে ওরা দুজন আমার কবিতার সাথে। কবিতার প্রথম স্বামী গোপাল চৌহানও নিজের জীবনে ফিরে গিয়েছিল। সময় লাগলেও, জটিলতা এলেও শেষমেশ মুরলী আর সুভাষের জীবন আবারও ছন্দে ফিরল। যদি এদের বিরুদ্ধে খুনের কলঙ্ক না লাগতো, তাহলে এরা দুজন এর থেকেও অনেক ভালো সম্মানের সঙ্গে জীবনযাপন করত। এরা ছাড়া পেয়েছে 4 বছর হয়ে গেছে, আর এবার আরো একবার এদের জীবনে ঝড় উঠল। কি হলো, ভূত দেখছো নাকি?
মাসি মাসি, দামোদর মেশো, এটা কবে হলো? 2 বছর হয়ে গেছে, কিন্তু তুই এত বছর পর? ও আমার মেয়ে নাজনীন, আর ও আমার হাজবেন্ড রফিক। নাজনীন, রফিক? আর আমি কবিতা নই, আমার নাম শাবানা, শাবানা রফিক শেখ। কোথায় ছিলি এত বছর? তুই জানিস তোর চলে যাওয়ার পর এখানে কি হয়েছে? কি হয়েছে? তুই সত্যি কিছু জানিস না? মাসি, আমি সত্যিই জানি না কি হয়েছে। আমরা সবাই মনে করেছিলাম তোকে কেউ মেরে ফেলেছে। আমি আমার অতীতটাকেই মেরে ফেলেছি। সবাই জানে যে তুই মরে গেছিস। সবাই এটাই জানে যে মুরলী আর সুভাষই তোকে খুন করেছে। কি? মুরলিদা? কি বলছো তুমি মাসি? এত বছর ধরে মামলা চললো, দুজন জেল খাটলো, তার মানে ওরা সত্যি বলছিল, ওরা তোকে মারেনি। তাহলে ওই লাশটা কার ছিল? লাশ? তোর নিখোঁজ হয়ে যাওয়ার পর একটা লাশ পাওয়া যায়। তোর দামোদর মিশর মনে হলো যে ওটা তোরই লাশ, পুরোপুরি চলে গিয়েছিল ওটা। পুলিশও বলল ওটা তোরই লাশ। মুরলী আর সুভাষও স্বীকার করলো যে ওরাই তোকে মেরেছে, কিন্তু আদালত থেকে বিচার হলো যে ওরা তোকে মারেনি। ওরা এরকমটা বলেছে যাতে ওরা পুলিশের মার থেকে বেঁচে যায়। 2003 থেকে 2007 পর্যন্ত 4 বছর দুজন জেলে আটকে ছিল। আমরা সবাই চেয়েছিলাম ওদের ফাঁসি হোক, কিন্তু এখন ওরা তো নির্দোষ। মাসি, আমি সত্যি কথা বলছি, এসব ব্যাপারে কিচ্ছু জানতাম না। কিন্তু তুই না বলে চলে কেন গেলি? এত বছর কোথায় ছিলি তুই? 9 বছর আগে, তোমার মনে আছে, তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম। কি করে ভুলবো আমি? শেষবারের মতন দেখেছিলাম তোকে। সেদিন আমি বাড়ি থেকে পালাবার জন্য বেরিয়েছিলাম, গোপালের থেকে দূরে, সারা জীবনের মতো। আমি পুনেতে আমার এক বান্ধবীর সাথে কথা বলে রেখেছিলাম। ভুল হয়ে গেছে আমার, অপর্ণা। আমি জীবনের সব থেকে বড় ভুলটা করেছি। এই ভুলটা তো শুধরেও নেওয়া যায় না কবিতা। গোপালের সাথে কখনো ঠিক হবে না। তাহলে ছেড়ে দে ওকে, সত্যি ছেড়ে দে ওকে, আর চলে আয় আমার কাছে। দেখ, আমি এখানে হোস্টেলে থাকি, কর্মরতা মহিলাদের হোস্টেলে। আর আমি যে ফ্যাক্টরিতে কাজ করি সেখানে প্রতিদিন অনেক অনেক বেশি মহিলাদের প্রয়োজন হয়। তুই চলে আয়, আমি তোকে কাজে লাগিয়ে দেব। এইভাবে কি করে ছেড়ে দেবো অপর্ণা? তোকে বেঁধে রাখার মতো একটাই সম্পর্ক ছিল, আর সেটা ছিল তোর মা, যিনি এখন আর এই পৃথিবীতে নেই। আর যদি তুই এখন তোর বাবার কাছে ফিরে যাস, তাহলে গোপাল ওখানে এসে নাটক করবে, তোকে ব্ল্যাকমেল করবে। তুই আমার কথা শোন, একদম এক কাপড়ে আমার কাছে চলে আয়। যেদিন আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম, তারপর আমি আর বাড়ি ফিরে যাইনি। সোজা বাস ধরে পুনে চলে যাই। ওই সফরটা খাঁচা থেকে বেরিয়ে স্বাধীনতার সফর ছিল মাসি। আমি গোপালের থেকে দূরে যাচ্ছিলাম। এর থেকে আনন্দের আর কিচ্ছু ছিল না আমার কাছে। যেরকমটা অপর্ণা বলেছিল সেরকমই হলো। যেদিন আমি পৌঁছেছিলাম পুনেতে, সেই দিনই আমি চাকরি পেয়ে যাই। আমি অপর্ণার সাথেই ছিলাম, পুনেতে মানিয়ে নিয়েছিলাম। তারপর আমার রফিকের সঙ্গে আলাপ হয়। আমার ওকে ভালো লাগে, ও আমায় পছন্দ করতে শুরু করে, আর তারপর ব্যাস, আমরা বিয়ে করার কথা ভাবি। আমি খুব ভালোভাবে জীবন কাটাচ্ছিলাম। বিয়ের পর আমার মেয়ে হয়, সব কিছু পাল্টে যায়। আমি তো জানতেও পারিনি যে এই সব কিছু হয়ে গেছে এখানে এতদিনে। কি করলাম আমরা সবাই? আমার মনে হয় ওই দুজন যারা শাবানাকে খুন করার অপরাধে জেল খেটেছে, তাদের সঙ্গে খুব বড় অন্যায় হয়েছে। 4 বছর জেলে ছিল ওরা, পুলিশের মার খেয়েছে, কোনো কাজ পায়নি। শুনেছি ওদের এখন খুব খারাপ অবস্থা। মাসি, যা হয়েছে ভুল হয়েছে। আমি তো নিজেকে বাঁচানোর জন্য গোপালের থেকে দূরে চলে গেছিলাম, কিন্তু এত সব কিছু হয়ে যাবে আমি কি করে জানবো? কিন্তু শাবানা,
যদি ভুলটাকে শুধরানোর চেষ্টা না করি তাহলে সেটা তো আরো বড় ভুল হবে। মাসি, আমি গিয়ে মুরলিদার সঙ্গে দেখা করি। আমরা সবাই ওদের দুজনের জীবনটা শেষ করে দেওয়ার জন্য দায়ী। আমরা এটা কি করলাম কবিতা? মুরলিদা, তুমি তুমি বেঁচে আছো? হ্যাঁ দাদা, আমি বেঁচে আছি। আর আমি এই জানতে পেরেছি যে এই কটা বছরে তোমার সঙ্গে ঠিক কি কি হয়েছে। দাদা, দাদা, পার্বতী মাসি আমাকে সবকিছু বলে দিয়েছে। কিন্তু বিশ্বাস করো দাদা, আমি আমি ভাবতেই পারিনি যে এই সব কিছু হয়ে যাবে। এত বছর বেকারি খুনির তকমা নিয়ে ঘুরলাম, প্রথমে পুলিশ, তারপর লোকজন। আমি যদি কোনোভাবে জানতে পারতাম তাহলে আমি সোজা এখানে চলে আসতাম আর সবাইকে সত্যিটা বলে দিতাম। কিন্তু এখনো দেরি হয়নি দাদা। কি করবে তুমি? যে সময়টা চলে গেছে সেটা তো আর ফিরবে না। কিন্তু গায়ে লেগে থাকা অভিযোগ মোছা যেতে পারে, সত্যের বিচার এখনো হতে পারে। যাই হয়ে যাক না কেন, আমি এখান থেকে কিছু না কিছু করেই যাব। সুভাষ, কবিতা আমাদের সঙ্গে পুলিশ স্টেশন যাবে আর কোর্টে গিয়ে সব সত্যি কথা বলবে। সত্যি? মুরলি, সত্যি? তুই কি ভুলে গেছিস ওই পুলিশ স্টেশনে মিথ্যে এফআইআর এর কথা? ভুলে গেছিস তুই? ওই পুলিশের লোকগুলো আমাদের সাথে কিরকম ব্যবহার করেছে তুই ভুলে গেছিস? ওই মাঝের রাত থেকে বাঁচবার জন্য আমরা মিথ্যে বলেছিলাম যে ওর খুন আমরা করেছিলাম। 4 বছর 4 বছর আমরা জেল খেটেছি। 4 বছর পর ফিরে এসে আমাদের জীবন সংসার শেষ হয়ে গেছে। সেই সাজা আজ ভুগছি। হারানো জীবন আর ফিরে পাবো না। যতদিন বাঁচবো আমরা মাথা নিচু করে বাঁচতে হবে। কিন্তু কিন্তু কাকা, সবকিছু বদলে যেতে পারে। তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। তোমার জন্য আমার পুরো জীবনটা শেষ হয়ে গেল। কাকা, আমি পুলিশের কাছে আর আদালতে গিয়ে সব সত্যিটা বলে দেব। তুমি এবার চলো না আমার সাথে। না, আমি কোথাও যেতে পারবো না তোমার সঙ্গে। আমার কাছে এটাই সত্য, তুমি মরে গেছো। আমরা না মারলেও তোমাকে অন্য কেউ মেরেছে। শুধু আমরা তার বলি হয়েছি। আমি কোথাও যাব না, না পুলিশ স্টেশন না কোর্ট। কাকা, আমার ক্ষমা চাওয়াতে তোমার কিন্তু কোনো উপকারই হবে না। কিন্তু আমি শুধু এটাই বলতে চাই যে আমিও একটা কারাগারে বন্দী ছিলাম। ফাঁসির দড়ির থেকে পালিয়ে বাঁচতে চাইছিলাম। স্বামীর মারের কাছ থেকে পালাচ্ছিলাম। কিন্তু আমি জানতাম না যে আমার পালিয়ে যাওয়ার জন্য দুটো নিরপরাধ জীবন তছনছ হয়ে যাবে। আমি জানতাম না যে আমার পালিয়ে যাওয়ার পর এখানে এত সবকিছু ঘটে গেছে। 9 বছর হয়ে গেছে, এরা দুজন মুক্তিও পেয়ে গেছে। বেকারি কেসটা খোলার আবার কি মানে? কারণ আমি বেঁচে আছি স্যার, আর আপনাকে প্রমাণ করতেই হবে যে আমি বেঁচে আছি। এটা করতে হবে কারণ মুরলিদা আর সুভাষ কাকাকে নির্দোষ প্রমাণ করা দরকার। এনাদের উপযুক্ত প্রমাণ না পাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। আর এখন কোর্ট আর গোটা পৃথিবীর এটা জানা দরকার যে কেসের আসল সত্যটা কি।
দেখো, এটা প্রমাণ হয়ে গেছে যে ওই লাশটা তোমার ছিল। কিন্তু স্যার, সবাই নিজের চোখে দেখুক যে আমি বেঁচে আছি, আর এনাদের সঙ্গে অবিচার হয়েছে, আর সমাজ যেভাবে এদের সাথে ব্যবহার করছে সেটা সম্পূর্ণ ভুল। এই সব করে তুমি ওদের জীবনের 9 বছর ফিরিয়ে দিতে পারবে তো? যদি আমি ওদের গায়ে লাগা কলঙ্কের দাগটা মুছতে পারি, তাহলে এরা আগামী 9টা বছর আর বাকি জীবনটা মাথা উঁচু করে বাঁচতে পারবে। সম্মান আর স্বাধীনতারও তো একটা দাম আছে স্যার। কবিতার কাছে সহজ ছিল না এটা প্রমাণ করা যে সেই আসলে কবিতা চৌহান। ডিএনএ টেস্টের পর এটা প্রমাণিত হলো যে কবিতা চৌহান ওরফে শাবানা শেখ একই মানুষ। স্যার, গোপাল আমাকে খুব কষ্ট দিত। আমি ওর থেকে পালিয়ে যেতে চেয়েছিলাম। একদিন সুযোগ পাই আর আমি পালিয়ে যাই, কিন্তু আমার ভুলটা ছিল যে এই কথাটা আমি আমার কোনো কাছের মানুষকে বলে যাইনি, না পার্বতী মাসিকে, না দামোদর মিশোকে, আর নাই আমার সৎ বাবা রমেশ চৌহানকে। আমার পালিয়ে যাওয়ার কারণে যতজন মানুষ আঘাত পেয়েছেন, আমি তাদের কাছে হাত জোড় করে তাদের পা ধরে ক্ষমা চাইছি। আর আপনাকে অনুরোধ করছি স্যার যে মুরলিদা আর সুভাষ কাকাকে আপনি সুবিচার দিন। এই আদালত এই কথা স্বীকার করছে যে এই কেসে পুলিশ ইনভেস্টিগেশন এবং এই আদালতও ভুল করেছে, অন্যায় করেছে। দুজন নির্দোষ মানুষের উপর অভিযোগ করেছে যে তারা একটি মেয়েকে খুন করেছে, যে মেয়েটি এখনো জীবিত। স্যার, ইনভেস্টিগেটিভ অফিসার এটাই মানেন যে ওনার তদন্ত করতে একটু ভুল হয়েছে, কিন্তু ল্যাব থেকে এটা কনফার্ম হয়েছে যে লাশ কবিতা চৌহানের। এই জন্য পুলিশও স্বীকার করেছিল লাশ কবিতা চৌহানের, আর পুলিশের পুরো সন্দেহ মুরলি সাওয়ান্তের উপর ছিল, আর সেও স্বীকার করেছিল, আর প্রমাণও ছিল। এই জন্য আমি আদালতকে আর্জি জানাচ্ছি যে এই ইনভেস্টিগেশন নিয়ে পুলিশকে যেন দায়ী না করা হয়। কোর্ট এটা স্বীকার করছে পুলিশ এই ল্যাবরেটরির পাঠানো ভুল রিপোর্টকে নিজেদের ইনভেস্টিগেশনে সত্য মেনেছিল। এর জন্য পুলিশকে দোষ দেওয়া যায় না, কিন্তু কোর্ট এই কথা অস্বীকার করতে পারে না যে দুজন নির্দোষ নাগরিকের ওপর আমাদের দ্বারা ভুল হয়েছে, অন্যায় হয়েছে। কোর্ট এই দুজনের বিরুদ্ধে যে মোকদ্দমা হয়েছিল এবং যেটা খারিজ হয়েছে সেটাকে নন ইনভ্যালিড মনে করছে, আর অর্ডার পাস করছে যে এই কেসটা আরেকবার শুরু করা হোক, আর একজন অজ্ঞাত মহিলার মৃত্যুর কেস দায়ের করা হোক এবং তদন্ত শুরু করা হোক। কবিতা তার স্বামী রফিক আর মেয়ে নাজদিনের সঙ্গে নিজের জীবনে ফিরে গেল। কবিতার মাসি পার্বতীও নিজের জীবন কাটাচ্ছে। কবিতার সৎ বাবা রমেশ আর ভাইও নিজের নিজের লড়াই চালিয়ে যাচ্ছে। মুরলি সাওয়ান্ত এবার একটু শান্তিতে জীবন কাটাচ্ছে। কোর্টের রায়ে সে একটু ন্যায়ের ঝলক দেখতে পেয়েছে। সুভাষ বাগমারেও এখন মনে করে যে কবিতা পুলিশের কাছে গিয়ে ঠিকই করেছে। ফিরে আসার পর কবিতা গোপালের সঙ্গে কখনো দেখা করেনি, আর না কখনো ফোনে কথা বলেছে। গোপালও আর কোনো ঝামেলা করেনি, সেও তার জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। দুজন নির্দোষ ব্যক্তির উপর এমন অপরাধের বোঝা চাপানো হয়েছিল যেটা তারা করেইনি। তারা আজও কোর্টের থেকে পাঠানো মুক্তির চিঠির অপেক্ষা করছে। তারা উচ্চ আদালতের দরজায়ও কড়া নেড়েছে যে বহু বছর ধরে তারা যে কষ্ট এবং অপমান সহ্য করছে তা থেকে তারা যেন মুক্তি পায়। কবিতা হয়তো আর কখনোই এই গ্রামে ফিরবে না, কারণ তার মনে অপরাধ বোধ রয়েছে যে তার এইভাবে কাউকে কিছু না বলে গ্রাম থেকে চলে যাওয়ার কারণে বহু মানুষের জীবন তছনছ হয়ে গেছে। তার শুধু আফসোস হচ্ছে যে সে কেন আগে ফিরল না, তাহলে যে এত বড় ক্ষতি হলো সেটা হয়তো হতো না। আর সেই মহিলা কে ছিল যাকে খুন করা হয়েছিল আর পুড়িয়ে ফেলা হয়েছিল? আর সে খুনের সময় প্রেগনেন্ট ছিল। যদিও 9 বছর পর কোর্ট এই কেসটা পুনরায় ওপেন করার জন্য নির্দেশ দিয়েছে, কিন্তু এই কেসে আর তদন্ত বেশি এগোয়নি। জীবনে রিওয়াইন্ড বাটন বলে কিছু হয় না। অতীতের কোনো ঘটে যাওয়া ঘটনায় বা নিজের কোনো ভুল কাজের আফসোস করায় বর্তমানের পরিস্থিতি বদলানোর পরিবর্তে আরো হয়তো বিগড়ে যায়। আমাদের বর্তমান নিয়ে বাঁচতে হবে, আর বর্তমানে আমরা যদি সর্বদা ভালো কাজ করে থাকি তাহলে অতীতের কষ্ট আর ভবিষ্যতের ভয় দুইকেই জয় করতে পারবো। যদি এটা না হয়ে ওটা হতো
এরকমটা মনে মনে ভাবতে থাকলে বহু সরল প্রশ্নের উত্তরও জটিল হয়ে যায়। কিন্তু আমরা কি পিছনে ফিরে দেখা বন্ধ করতে পারবো? আমরা কি জীবনের সেই রিওয়াইন্ড বাটনটাকে খোঁজা বন্ধ করতে পারবো? আপনাদের সাথে আবার দেখা হবে পরের দিন পরের পর্বে আরেকটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ক্রাইম পেট্রোল সতর্ক। শাস্তি পাবে একজন, শিক্ষা পাবে পুরো দেশ। জয় হিন্দ।